ইসরায়েলি আটকা অবস্থা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম। স্বাধীন ফিলিস্তিন গঠনে বিশ্ববাসীকে সরব থাকার আহ্বান। আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। একই দিনে গণভোট নির্বাচন হলে বিভ্রান্ত হবে জনগণ, মত বিশ্লেষকের। রাষ্ট্রের বাড়তি খরচ কমাতেই একসাথে চান অনেকেই। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন, আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। নওগাঁয় সারের কৃত্রিম সংকট, ডিএপিতে বস্তায় 500 টাকা পর্যন্ত বেশিতে বিক্রির অভিযোগ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা আজ। কিছুক্ষণের মধ্যেই নেওয়া হবে ঢাবি ক্যাম্পাসে 11টায় শহীদ মিনারে। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। গাজামুখী নৌবহরে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক, এরপর ঠাঁই হয় সে দেশের কারাগারে। তবে সেখান থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে অবশেষে দেশে পৌঁছেছেন আলোকচিত্রী, লেখক এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে বিশ্ববাসীকে। হোসেন জাহিদের প্রতিবেদন। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ বাসভূমে। বিমানবন্দরে অবতরণের পর বন্ধু, স্বজন, সহকর্মীদের আলিঙ্গনে আবদ্ধ হন তিনি। গাজা উপকূলে পৌঁছানোর আগ মুহূর্তে ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছিলেন শহীদুল আলম। সেখানে ইসরায়েলি সেনাদের মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হন তিনি। তবে গাজাবাসীর কষ্টের তুলনায় সেসব নগণ্য হিসেবেই দেখতে চান এই মানবাধিকার কর্মী। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা বহরের কনসায়েন্স নামের জাহাজে করে যাত্রা করছিলেন 93 জন অধিকার কর্মী। তাদের একজন হতে পেরে শহীদুল আলমের গর্ব যেমন আছে, তেমনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি আছে দরদও। বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ববাসীর সরব ভূমিকা রাখার আহ্বান জানান শহীদুল আলম। কিন্তু গাজা মুক্ত হয়নি, গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে, এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। হোসেন জাহিদ, এখন ঢাকা। একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজনে ঐক্যে পৌঁছানো যাচ্ছে না। সংস্কার বিরোধী অপশক্তি রুখতে এবং রাষ্ট্রের অর্থ বাঁচাতেই একদিনেই 2টি ভোট চায় বিএনপি। এদিকে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী মনে করছেন, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে জনগণের মাঝে ধোঁয়াশা তৈরির শঙ্কা থাকবে। অন্যদিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া মনে করছেন, ভিন্ন মতের প্রস্তাবগুলো সমন্বয় না হলে গণভোট গৌণ হয়ে যেতে পারে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। শাসনের কবল থেকে মুক্ত করবার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে দীর্ঘ 8 মাসের যাত্রায় 2 পর্বের আলোচনায় উঠে আসে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 11টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি আনে দলগুলো। নতুনভাবে এই রাষ্ট্রবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে।
গণভোটের সময় ধরনসহ 3টি বিষয়ে চূড়ান্ত ঐকমত্য ছাড়াই শেষ হয় কমিশনের আলোচনা। এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও প্রশ্ন রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেননা দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও ভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে এক বিন্দুতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো দলের চাওয়া ব্যয় সংকোচন করে জাতীয় নির্বাচনের সাথেই গণভোট আয়োজন, আবার কারো দাবি গণভোট হোক তফসিলের আগেই। অন্যান্য কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা তারাই বা কি বলছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণভোটই ঐকমত্যে পৌঁছানোর একমাত্র মঞ্চ। তবে গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিনে সমন্বয় করা হলে তা জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করবে। গণভোট একই দিনে কেন হতে হবে? একই হওয়ার কারণটা কি? বলেছে খরচ বাঁচানোর জন্য। এটা তো একটা ফ্লিমজি গ্রাউন্ড। আর বাংলাদেশে কত টাকা খরচ হচ্ছে কত দিকে তার কোনো হিসাব নাই। জনগণের রায় গণভোট হলো ডিরেক্ট ডেমোক্রেসি, যেটাকে বলে, মানে সরাসরি জনগণ বলছে আমি এটা চাই, আমি এটা চাই না। এটার উপরে আর কোনো কথা হতে পারে না। এটা যখন গণভোটে একটা জিনিস পাশ হয়ে যায় সেটাকে বদলানো, সংযোজন, বিয়োজন করার অধিকার সংসদের নাই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন গণভোটে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের প্রস্তাবগুলো সমন্বয় করে হবে নাকি সমন্বয় ছাড়াই হবে সে বিষয়ে সংশয় রয়ে গেছে। এক্ষেত্রে একমত না হলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে গণভোট গৌণ হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের কাছে বলতে হবে যে আপনি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চান কিনা। বলা যাবে না যে কিন্তু এখানে আরো 5টি দলের নোট অফ ডিসেন্ট আছে বা 1টি দলের নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু অবশ্যই আপনি জনগণকে জানাবেন যে এই সংস্কার প্রস্তাব আপনি জনগণের কাছে নিয়েছেন, কিন্তু এই ব্যাপারে কিছু রাজনৈতিক দলের বা নাম দিয়েই যে এই সমস্ত দলের এই ব্যাপারে ভিন্ন মত আছে। তাহলেই আপনার গণভোটটা ট্রান্সপারেন্ট হবে এবং এই গণভোটটা একটা অর্থপূর্ণ গণভোট হবে। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সপক্ষে যুক্তি দিলেন এই রাজনীতিবিদ। এই হানা ভোট হবে, কোনো অপশক্তি এটাকে বানচাল করার চেষ্টা করবে না, কিংবা যারা চান না যে সংস্কার হোক সেই গোষ্ঠী, সে সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন পতিত স্বৈরাচারের, তাদের লোকজনরা এসে আপনার এই সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন। আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। একই দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় হানা ভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। সব জল্পনাকে পাশ কাটিয়ে দেশের অন্তর্নিহিত সম্ভাবনা আর গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ অন্যতম পাথেয় হবে বলে মত বিশ্লেষকদের। আর তাই রাজনৈতিক দলগুলোকে নমনীয় হয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। অবশেষে হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 12 অক্টোবর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পরে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। গোলজার আহমেদের প্রতিবেদন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম, তখন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা নেই। তবে গত জুলাইয়ে সাকসু নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে 13 জুলাই 8 সদস্য বিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর কমিটি গঠনের 3 মাস পর সেই প্রতিবেদন উপাচার্যের কাছে আসে 8 অক্টোবর। অবশেষে প্রবৃদ্ধি পুনঃপ্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে আগামী 12 অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে উপাচার্য জানান, নির্বাচন কমিটিতে কমিশনার সহ অন্যান্য পদে শিক্ষকরা আগ্রহী না হওয়ায় নতুন সংকট সৃষ্টি হয়েছে। তো এখন আমরা চিন্তা করছি নির্বাচন কমিশনটা ঘোষণা করে নির্বাচনটা দেওয়ার ওই দিনে শর্ট টাইম আমরা চেষ্টা করবো আর কি। যদি কোনো অকারেন্স হয়
তাহলে এই নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। অকারেন্স না হইলেই নির্বাচন হবে। আমরা চাই ছাত্ররা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে ভিন্নমত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনগুলোর। কেউ বলছেন নির্বাচন যাতে না হয় এমন নানা কর্মকাণ্ডে ব্যস্ত বিশ্ববিদ্যালয়, আবার কেউ বলছেন বিশ্ববিদ্যালয়ে কোনো সহনশীল পরিবেশ নেই যেখানে নির্বাচন হতে পারে। প্রশাসন একদম সর্বোচ্চ পর্যায়ে এসে গাফিলতি করতেছে তারা কোন, এবং আমরা দেখতেছি একের পর এক ইস্যু ক্রিয়েট করতেছে তারা কিভাবে সাকসুকে বানচাল করে দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের ওনার শুধুমাত্র একটা মৌখিক বক্তব্যই আমরা পেয়েছি। এরপরে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচনের এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ আমরা এখনো ঘোষণা করিনি। সাধারণ শিক্ষার্থীরা যদি ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত চায়, ছাত্রদল অবশ্যই সেখানে পূর্ণাঙ্গ প্যানেল অংশগ্রহণ করবে, এখানে কোনো সন্দেহ নাই। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1997 সালের পর আর কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গুলজার আহমেদ, এখন সিলেট। নওগাঁয় আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট দেখে কৃষকের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। 50 কেজির ডিএপি সারের বস্তায় সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত 400 থেকে 500 টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে সারের ডিলাররা উল্টো কৃষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁর বিভিন্ন মাঠে এখন আমন ধানের সবুজের সমারোহ। পানি সেচ, সার ও কীটনাশক প্রয়োগ এবং আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম নিয়ে ফায়দা লুটছে সারের ডিলার। ইউরিয়া, এমওপি ও টিএসপি সার সরকারি দামে বিক্রি হলেও 50 কেজির ডিএপি সার সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে কিনছে কৃষক। নওগাঁর পত্নীতলার খিরসিন গ্রামের কৃষক গাফফার 2 বিঘা জমিতে করেছেন আমন ধানের আবাদ। বেশি দামে শুধু ডিএপি সার কেনায় বিঘাতে বাড়তি খরচ পড়েছে অন্তত 500 টাকা পর্যন্ত। বাজারে যে সরকারি মাল দেয় ওটা তো আমরা পাচ্ছি না, বুঝতে পারিনি। এখন 170 টাকা ধারা, এখন পার প্রতি বিঘা যদি এখন বেশিও যায় থাকে, আমরা কৃষক এখন কী করবো? আমরা করার আমাদের কিছু নেই। শুধু কৃষক গাফফারি নয়, এমন অভিযোগ অন্যান্য কৃষকেরও। বাজার তদারকি সহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। সব ডিলারই যেমনি করে দাম বেশি নিচ্ছে, কৃষকেতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারের দাম অনেক বেশি, সরকারি রেটে মাল পাওয়া যাচ্ছে না। ইউরিয়া, পটাশের দাম আগের তুলনায় স্বাভাবিক আছে, কিন্তু এই ডিএপির দামটা প্রচুর পরিমাণ বেশি। ডিএপির দাম আপনার যদি সরকারি রেট থাকে 1050 টাকা, সেখানে 1450 টাকা আমাদের কিনতে হচ্ছে, তারপর আমরা পাচ্ছি না। ডিএপির দামটা প্রতি বস্তায় মনে করেন যে 300-400 টাকা করে, বা এমন সময় অনেক জায়গায় দেখা যায় কোনো দোকান দেখা যায় 500 টাকাও বেশি হয়ে যায়। সারের সিন্ডিকেট দাবি করে খুচরা ব্যবসায়ীরা জানান, বাড়তি দামে সার কিনে কিছুটা লাভে বিক্রি করেন কৃষকদের কাছে। কারণ আমরা কিনতেছি বেশি দামে, আমাদের কিনা লাগছে বেশি দামে, বেচা লাগছে একটু 5 টাকা 10 টাকা কম বেশি দিয়ে আর কি। এই বলবো, আমার তো মনে হয় যে এগুলা সিন্ডিকেট হয়, আমার যতটুকু ধারণা, তাছাড়া তো এরকম হওয়ার কথা নয়। এদিকে সারের সংকট নিয়ে জানিয়ে উল্টো কৃষকদের বিরুদ্ধে অভিযোগ করেন জেলা বিসিআইসি সার পরিবেশক। কৃষকরা দ্বার প্রান্তে পাওয়ার জন্য বিসিআইসি ডিলাররা কিন্তু একেবারে তাদের নিকটেই সার পৌঁছায় দেয়। অনেক লোক আছে যাতে ডিলারশিপগুলো নতুন করে দেওয়া হয়, যার জন্য একটা পায়তারা করে এরকম একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আসলে সারের কোনো ঘাটতি নেই। আর সারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে জানিয়ে সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে সার, বলছে কৃষি বিভাগ। পাশাপাশি কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। 300 মেট্রিক টন ইউরিয়া সার বেশি বরাদ্দ পেয়েছি আমরা, এবং অন্যান্য সারের বরাদ্দ প্রায় সমান, যার কারণে এখানে সারের ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই। আমরা মনিটরিং জোরদার করে রাখছি, এর জন্য কোনো ধরনের সিন্ডিকেট বা অসৎ উপায়ে কৃষকের কাছ থেকে বেশি দামে সার বিক্রয় করতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় 1,93,810 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর বিপরীতে বরাদ্দ রয়েছে 41,928 টন সার। আব্বাস আলী, এখন নওগাঁ। মাইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের।
তালহা, নিষেধাজ্ঞা সফল করতে জেলা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। রওশন, আসলে চাঁদপুরের যে পদ্মা মেঘনা রয়েছে বিস্তীর্ণ, এই নদীতে কিন্তু এই সময়টাতে মা ইলিশ ডিম ছাড়ার জন্য কিন্তু ছুটে আসে মিষ্টি পানিতে, এবং এই সময়টাতে যাতে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে তার জন্য কিন্তু প্রশাসনের সকল কর্মকর্তারা কিন্তু আসলে বেশ তৎপরতা দেখাচ্ছেন। সেই সাথে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে রাত এবং দিন পালাক্রমে কিন্তু তারা যারা টাস্ক ফোর্সের সদস্য রয়েছে, বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা কিন্তু তারা পালাক্রমে অভিযান পরিচালনা করছেন, এবং যাতে করে কোনো অসাধু জেলে যাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকার করতে না পারে সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চয়তা দেওয়ার জন্য কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। আমি আছি এই মুহূর্তে চাঁদপুরের বড় স্টেশন এলাকায়, যেখানে আসলে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ মেঘনা এবং পদ্মা নদী। আসলে এই চাঁদপুরের যে 70 কিলোমিটার জলরাশি রয়েছে সেখানে কিন্তু মা ইলিশের এই ডিম ছাড়ার উপরও কিন্তু অনেকাংশে নির্ভর করবে আগামীতে ইলিশ কি পরিমাণে পাওয়া যেতে পারে কিংবা উৎপাদনের ধারা অব্যাহত থাকবে কিনা। আমি আসলে কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, তারা যেটা বলছেন যে গেল 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই 22 দিনের নিষেধাজ্ঞা অভিযানে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো কিন্তু জেলে আসলে আটক করা হয়েছে, এবং একই সাথে এই সময়টাতে প্রায় 300 কেজি কিন্তু ইলিশ জব্দ করা হয়েছে। আসলে তারা যেটা বলছেন যে অভিযানের ফাঁকে ফাঁকে প্রশাসনের চোখ উপেক্ষা করে কিন্তু আসলে কিছু অসাধু জেলে তারা কিন্তু নদীতে নামছে, মাছ শিকার করছে, এবং তাদেরকে ধাওয়া দিয়ে কিংবা ধরে কিন্তু আসলে তাদেরকে কিন্তু জেলে প্রেরণ করা হচ্ছে। একই সাথে আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে নিষেধাজ্ঞাকালীন এই সময়টাতে তাদেরকে আর্থিক সহায়তা না দিলেও কিন্তু চাল সহায়তা অর্থাৎ খাদ্য সহায়তা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিজন জেলার প্রায় 45,000 জেলেকে কিন্তু 25 কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে। তবে তারা যেটা বলছেন যে শুধু চাল সহায়তায় নয়, সেই ক্ষেত্রে তাদেরকে আসলে আর্থিক সহায়তা কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করছেন, এতে করে যারা হচ্ছে গিয়ে পেটের অভাবে কিংবা অসহায় হয়ে নদীতে নামছে তারাও কিন্তু বিরত থাকবে। তবে একই সাথে তারা যেটা বলছেন, অভিযোগ করছেন যে এই সময়টাতে প্রশাসন থেকে বলা হয়েছে বিভিন্ন এনজিওর যে টাকা তা কিন্তু ঋণের কিস্তি কিন্তু বন্ধ রাখা হবে। তবে তারা বলছেন যে প্রশাসন থেকে ঘোষণা দেওয়ার পরেও কিন্তু বিভিন্ন যেই ঋণ সংস্থা রয়েছে তারা কিন্তু এনজিওর টাকা এবং ঋণের কিস্তির জন্য কিন্তু তাদেরকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে, এবং এই কারণেও কিন্তু অনেক জেলে নদীতে নামছে মাছ শিকার করার জন্য। তো আসলে সার্বিকভাবে এই অভিযান যদি সফল হয় তাহলেই কিন্তু আসলে দেখা যাবে আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় কতটুকু, তখনই কিন্তু বলা যাবে এই অভিযানের সফলতা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে মা ইলিশ রক্ষা অভিযানের সবশেষ। রওশন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানের সবশেষ খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাল মাকসুদ জাহিদি। বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। তার দাবি, ঢাকার 2 সিটি কর্পোরেশনও আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সকাল 7টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন কর্মসূচি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দিনভর এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও। ঢাবি ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগ পরিচ্ছন্ন ক্যাম্পাস নির্মাণে সহযোগিতা করবে। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, এই উদ্যোগের ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি, এবং একই সাথে আমাদের যে উদ্যোগ সে উদ্যোগটা আমাদের জারি থাকবে। আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। বেরিয়ে আছে বড় ইটের খোয়া, হেলে ধুলে চলছে গাড়ি, কোথাও উঁচু কোথাও আবার গর্ত। এমন দুরবস্থা কক্সবাজার সদর উপজেলার PM খালি এবং খুরুশকুল এলাকার 3টি গুরুত্বপূর্ণ সড়কের। 1 বছরেরও বেশি সময় ধরে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে যানবাহন।
বিস্তারিত জানাচ্ছেন মন্তোষ বেতজ্ঞ। কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর নূর মোহাম্মদ চৌধুরী বাজার থেকে মহাশনিয়াপাড়া বাজার, পিএমখালী ইউনিয়ন পরিষদ থেকে খুরুশকুল ইউনিয়ন অফিস পর্যন্ত এক্স মিলিটারি রোড আর সেখান থেকে কুলিয়াপাড়া, এই 3টি সড়ক এখন চলাচলের জন্য প্রায় অযোগ্য। বড় বড় ইটের খোয়া আর খানাকন্দে সয়লাব সড়কের নানা জায়গা। 1 বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে সড়কগুলোর, দেখা নেই ঠিকাদারদের। ফলে অসম্পূর্ণ সড়কগুলো পরিণত হয়েছে দুর্ভোগের উৎসে। রোগী, অন্তঃসত্ত্বা নারী কিংবা শিক্ষার্থীদের প্রতিদিনই পড়তে হচ্ছে দুর্ভোগে। সবচেয়ে করুণ অবস্থা খুরুশকুল ইউনিয়নের খুলিয়াপাড়া থেকে এক্স মিলিটারি রোড পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কে 18 মিটার দৈর্ঘ্যের গাড়ার সেতুটিও ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমইই হাসনা জেবি। ফলে বাধ্য হয়ে সরু বাঁশের সাঁকোতে যাতায়াত করছেন মানুষ। 3 বছর বন্ধ। অসুস্থ হলে পশ্চিমপাড়া থেকে আমাদের ঘুরে ঘুরে ওই যে চান্দপাড়া আর লিঙ্ক রুট থেকে যাতায়াত করতে হয়, অনেক দূর হয়ে যায়। কক্সবাজার থেকে আসলাম, এদিকে একটা ভাড়া নিয়ে যেতে পারতেছি না ব্রিজের জন্য। নূর মোহাম্মদ চৌধুরী বাজার থেকে মহাশনিয়াপাড়া বাজার 1300 মিটার সড়কের কাজও বন্ধ 1 বছর ধরে। কাজ পেয়েছিল আসাদ এন্টারপ্রাইজ। নানা অজুহাতে তারাও দেখালো দেরির কারণ। তবে স্থানীয়রা বলছেন গত 5ই আগস্টের পর মাসের পর মাস দেখা মিলেনি তাদের। ঠিকাদার চলে গেছে, এরপর তো কি কারণে যে রাস্তাটা কাজ বন্ধ আছে এটা আমরা এখনো পর্যন্ত জানি না। গাড়ি নষ্ট হয়ে যায়, মনে করে টমটম তো একেবারে গিয়া হয়ে যায়, একেবারে উল্টাই দেয়। গর্ভবতী মেয়েরা যাইতে পারে না। এখান থেকে সিএনজি যুগে 20 টাকার ভাড়াতে আমার 100 টাকা দিতে হয়, এটা দুঃখ লাগে। বৃষ্টিতে কারফিডিং করলে একটু খারাপ, বুঝছেন? বৃষ্টি রাস্তা টিকে না, বৃষ্টিতে কারফিডিং করলে রাস্তা টিকে না, এই জন্য রোদের জন্য অপেক্ষা করতে। পিএমখালী থেকে খুরুশকুল ইউপি অফিস পর্যন্ত 6500 মিটার সড়কের কাজও একই অবস্থা। কাজ পেয়েছে আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন নামের ঠিকাদার, কিন্তু মাঠে নেই তিনি। 3টি সড়কের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। 2 ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করেন। তাই দুর্ভোগ লাঘবে বারবার অনুরোধের পরও ঠিকাদাররা কাজ শুরু করছে না বলে জানালেন স্থানীয় চেয়ারম্যান। তো ওনারা বিভিন্ন অজুহাত দিয়ে রাখছে, বর্ষা শেষ হলে কাজ করবে বলে এরকমভাবে তারা আশ্বস্ত করছে আর কি কর্তৃপক্ষকে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট স্যারের সাথে, উপজেলা ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলছি। ইনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কাজগুলো যাতে দ্রুত হয়ে যায়। তবে কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। সময় মতো কাজ শেষ না হলে নেওয়া হবে ব্যবস্থা। ওই রাস্তা দুইটার প্রোগ্রেস স্লো, এটা আমি স্বীকার করছি, এবং এই কাজটা মাঝে মধ্যে শুরু করে আবার মাঝে মধ্যে বন্ধ করে ফেলে। তা আমরা দেখি, এর মধ্যে আমি চিঠিও দিয়েছি ঠিকাদারকে, আর না হয় আমরা কন্ট্রাকচুয়াল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 1 বছর ধরে কাজ ফেলে রেখেও ঠিকাদারদের জবাবদিহিতা নেই, কর্তৃপক্ষের নজরদারিও সীমিত। ফলে ভোগান্তির শেষ নেই খুরুশকুল ও পিএমখালীর মানুষের। মন্তোষ বেতজ্ঞ, এখন কক্সবাজার। নরসিংদী শহরের মূল সড়কগুলোর পাশের বেশ কিছু গাছ মারা গেছে। বছরের ব্যবধানে এই সংখ্যা কয়েক ডজন। একদিকে মৃত গাছ, অপরদিকে গাছের বুক চিরে পেরেক আর তার কাটা ঠুকে অহরহই টানানো হচ্ছে ব্যানার ফেস্টুন। ছাড় পায়নি শহরের মুরালগুলো। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন কাউসার আহমেদ। নরসিংদী শহরের মূল সড়কগুলোর পাশের বেশ কিছু গাছ মরতে বসেছে। মারা গেছে এরকম কয়েক ডজন গাছ। পেরেক এবং তার কাটা মেরে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। ছাড় পায়নি শহরের মুরালগুলো। এই শহর আমাদের, এই পথ, এই ছুটে চলা, এই ব্যস্ততা সবই আমাদের জীবনের অংশ। এই শহরের বুকে যারা আমাদের ছায়া যোগায়, নিঃশ্বাস দেয়, তাদের দিকে ঠিক কতটুকু ফিরে তাকাই আমরা। শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও অরাজনৈতিক নানাবিধ বিজ্ঞাপন বোর্ডের অত্যাচার প্রতিটি গাছে। নরসিংদী শহরের শিক্ষা চত্বর, পৌর মাঠ, সরকারি কলেজ এলাকা সহ শহরের বিভিন্ন অংশে সড়কের পাশের গাছগুলোর একই চিত্র। গাছে পেরেক মেরে টাঙানো হয়েছে বিজ্ঞাপন। কিছু গাছ মরে গেছে, কিছু
অর্ধমৃত, যেন দেখেও দেখার কেউ নেই। এছাড়া শহরের বৈদ্যুতিক ল্যাম্পপোস্টেও বিজ্ঞাপনের বোঝা। বিজ্ঞাপনের অত্যাচার থেকে ছাড় পায়নি মুরাল এবং ভাস্কর্যগুলো। কেন 3-4টা গাছ আছে যে গাছগুলি অনেক ভালো ছিল দেখতাম, অনেক এখন গাছগুলি নেই, গাছের পাতা নেই। আমরা যে অক্সিজেনগুলি পাই সেটা কিন্তু এখন পাচ্ছি না। বিভিন্ন ব্যানার ও বিভিন্ন কোম্পানির এডের জন্য এই গাছগুলা মারা যাইতেছে। এখানে প্রায় অনেকগুলা গাছ মারা গেছে। ব্যানারের সাথে লোহা ব্যবহার করার কারণে বা বিভিন্ন গুণা জাতীয় বা পেরেক ব্যবহার করার কারণে কিন্তু গাছের বৃদ্ধি হচ্ছে না, এবং গাছটা কিন্তু আপনার গাছের ভিতরে বিভিন্ন জীবাণু ঢুকে আপনার কিন্তু গাছটা কিন্তু নষ্ট হচ্ছে। গাছের স্বাস্থ্যগত দিক আলোচনা করে পরিবেশবিদরা বলছে বিজ্ঞাপন প্রদর্শনী ব্যবস্থার পরিবর্তনের কথা। রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের সংগঠন এখানে এই কাজটা করতেছে। বিভিন্ন চত্বরগুলো মানে ছোট বড় সকল চত্বর, এখন চত্বর আর চত্বর নাই, চত্বরের যে সৌন্দর্যটা সেটা আমরা হারিয়ে ফেলছি এখন। টাকাটা এবং পেরেক মেরে যারা ব্যানার ফেস্টুন টানিয়েছে তাদের কাছেও নেই যৌক্তিক উত্তর। এদিকে অযাচিত ব্যানার ফেস্টুন নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক কোনো কারোর মাধ্যমে যদি অবৈধভাবে এগুলো দেওয়া হয়, ব্যানার ফেস্টুন এগুলো না দিতে পারে, আমাদের নরসিংদী পৌরসভার পক্ষ থেকে সে ব্যাপারে নির্দেশনা আমরা জোরালোভাবে প্রচার করব এবং এটাকে আরও বেশি গুরুত্ব সহকারে আমি দেখব। নরসিংদী পৌরসভা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা শহরগুলোরও একই চিত্র। সমস্যাগুলোর সমাধান হয়ে দ্রুতই শহর পরিচ্ছন্ন হবে এমন প্রত্যাশা সকলের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। বাইজিদ সাদের প্রতিবেদন। সাহিত্যে অঢেল অবদান আর মানুষের অন্তরে অম্লান স্পন্দন রেখে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডি থেকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে 5 অক্টোবর সন্ধ্যায় অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় রিং প্রতিস্থাপন করা হয়েছিল তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়াকে অপ্রত্যাশিত বলছেন তার সহকর্মীরা। জানান, লেখালেখির মাঝে বেঁচে থাকবেন তিনি। লেখালেখির দিকে যখনই জাতীয় জীবনে যে কোনো সংকট হয়েছে তিনি নির্ভয়ে সত্য কথাটা উচ্চারণ করেছেন। এই ধরনের বিবেকী কণ্ঠস্বর আর আমরা খুব একটা শুনতে পাবো না। সাহিত্যে অবদানের জন্য 1996 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন মঞ্জুরুল ইসলাম। বাংলা সাহিত্যে অবদানের জন্য 2016 সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার পান তিনি। 2018 সালে 21 পদকে ভূষিত হন। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে মঞ্জুরুল ইসলামকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার দাফন হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। বাইজিদ সাদ, এখন ঢাকা। এবার আন্তর্জাতিক। কানাডায় দিন দিন বাড়ছে প্রকৌশল বিদ্যায় পারদর্শীদের কদর। এমনকি যারা পড়তে চান তাদের জন্য সুযোগ অবারিত। ভারত কিংবা বিশ্বের অন্যান্য দেশ এসব সুযোগ লুফে নিলেও পিছিয়ে আছে বাংলাদেশিরা। তাই এখন থেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কঠোর ভিসা নীতির কারণে চলতি বছর কানাডায় কমেছে বিদেশি শিক্ষার্থীদের আনাগোনা। প্রতিনিয়ত বাড়ছে ভিসা প্রত্যাখ্যানের হার। পরিসংখ্যান বলছে আবেদনের প্রায় 70% বাতিল করছে অটোয়া।
বিপরীতে ভিসা দেওয়া হচ্ছে মাত্র 30% আবেদনকারীকে। এতে প্রাধান্য দেওয়া হচ্ছে দক্ষতাকে, আর এর মধ্যে প্রকৌশলবিদ্যায় পারদর্শীদের অগ্রাধিকার অন্যতম। প্রফেশনাল ডিমান্ডের মধ্যে পড়েছে আপনার কনস্ট্রাকশন, আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, গ্যাস ফিটার্স, আর আপনার হেলথ কেয়ার সেক্টরের প্রফেশনালসরা। প্রকৌশলবিদ্যায় পড়াশোনা ও পারদর্শিতার দিক দিয়ে এগিয়ে থাকায় বিদেশিদের জন্য দেয়া কানাডা সরকারের সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে ভারতীয় শিক্ষার্থীরা, যেখানে অনেকটাই পিছিয়ে বাংলাদেশিরা। তাই কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রকৌশল বিভাগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ অভিজ্ঞদের। তো কানাডার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি প্রোগ্রামের ক্ষেত্রে কিছু স্পেসিফিক গাইডলাইন আছে এবং এই গাইডলাইনগুলো ফলো করলে তারপর কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা টেকনোলজিস্ট ডিগ্রিটা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্বল্পমেয়াদী কোর্স বেশ সহায়ক হতে পারে। এছাড়া 4 বছর মেয়াদী স্নাতক করতেও কানাডায় আসতে পারেন সদ্য এইচএসসি শেষ করা শিক্ষার্থীরা। তবে দরকার ইংরেজিতে দক্ষতা। প্রতি বছর দেখা যায় বিদেশ থেকে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট তারা হায়ার করে থাকেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ থেকে খুব বেশি পরিমাণে আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দেখতে পাই না কানাডাতে। তার বড় একটি কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হতে পারে আর কি, কারণ এখানে এলিজিবিলিটি হতে হলে একটা ভালো ইংলিশের স্কোর থাকতে হয়। কানাডা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে গুরুত্ব সহকারে মেনে চলা হয় প্রকৌশল বিদ্যার নীতি। তাই এই দেশগুলো অর্থনৈতিক অগ্রযাত্রায় যেমন শক্তিশালী, তেমনি নিরাপত্তা ইস্যুতেও অনেক এগিয়ে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। হামাস আগামী সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। এদিকে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন ঘরছাড়া ফিলিস্তিনিরা, যদিও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে অবশিষ্ট নেই কোনো অবকাঠামোই। এমন প্রেক্ষাপটে গাজার শাসন ব্যবস্থায় ভিনদেশি কোনো শক্তির প্রভাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে হামাস, প্যালেস্টিনিয়ান জিহাদ এবং পিএফএলপির মতো কয়েকটি সংগঠন। পাশাপাশি গেল 2 বছরে উপত্যকাটিতে ইসরায়েল যে গণহত্যা এবং যুদ্ধ অপরাধ করেছে তার স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে গাজার ত্রাণ সরবরাহ সচল করতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘের সহায়তা সংস্থা। তারা বলছে, গাজায় প্রবেশের জন্য ত্রাণ বোঝাই 6000 ট্রাক প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসিতে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 19 জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে নিখোঁজদের কেউই আর বেঁচে নেই। স্থানীয় সময় শুক্রবার সকালে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম প্রতিষ্ঠানের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়, আর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর 1 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে মোট হতাহতের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারখানাটির নিরাপত্তাজনিত কোনো ত্রুটি পাওয়া যায়নি। পদত্যাগ করার 4 দিন পর আবারও সেবাস্তিয়ান লেকুর্নোকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ভবন এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, লেকুর্নো এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি সরকার গঠনের কাজও করবেন। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে সেবাস্তিয়ান নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি জানান, চলতি বছরের শেষের দিকেই তিনি ফ্রান্সের জন্য একটি বাজেট অনুমোদন এবং সরকারি অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করবেন। গেল মাসেই ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লেকুর্নো। বিরোধী দলের তোপের মুখে 27 দিনের মাথায় পদত্যাগ করেন। বিশ্বের বিরল খনিজের অন্যতম সরবরাহকারী দেশ চীন নতুন করে অন্তত 5টি দুর্লভ খনিজ রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়। তবে বেইজিংয়ের সিদ্ধান্তটি ওয়াশিংটনকে বেকায়দায় ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্প সহ অন্যান্য অনেক সরঞ্জাম নির্মাণে ব্যবহৃত হয় চীনা এই খনিজ। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ।
একে অপরকে বেকায়দায় ফেলতে সবকিছুই করে যাচ্ছে বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। চলতি মাসের শেষের দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগেই বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে হোলনিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইউরোপিয়াম এবং ইন্টারবিয়াম এই 5টি বিরল খনিজ রপ্তানিতে কঠোর হচ্ছে চীন সরকার। এছাড়া বিরল খনিজ পরিশোধনের জন্য উচ্চ প্রযুক্তির যে সরঞ্জাম ব্যবহৃত হয় সেটি রপ্তানিতেও বিধিনিষেধ দিয়েছে বেইজিং। 1 ডিসেম্বর থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানায় চীন। বাণিজ্য মন্ত্রণালয় জানায় কিছু কোম্পানি চীন থেকে বিরল খনিজ কিনে এগুলো সরাসরি সামরিক বা এ সংশ্লিষ্ট খাতের জন্য সরবরাহ করছে। এটি চীন ছাড়াও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে দাবি বেইজিংয়ের। চলতি বছরের এপ্রিলে আরও 7টি বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে চীনা প্রশাসন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর 2024 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট বিরল ধাতুর মোট 90% প্রক্রিয়াজাত করে চীন। বিশ্লেষকদের অভিমত, যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে চীনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দুর্লভ খনিজ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদন অনুযায়ী 2020 থেকে 2023 সালের মধ্যে মোট বিরল খনিজের 70% চীন থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র। CSIS জানায় F-35 যুদ্ধবিমান, সাবমেরিন, টমাহক ক্ষেপণাস্ত্র, রাডার তৈরিতে বিরল খনিজের প্রয়োজন পড়ে। সামরিক শিল্প ছাড়াও বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম আয়ন ব্যাটারি, LED টেলিভিশন, ক্যামেরা লেন্স এবং সেমিকন্ডাক্টরের মতো সরঞ্জাম উৎপাদনে বিরল খনিজের ব্যবহার হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। দর্শক, কিছুক্ষণ আগেই কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ নিয়ে আসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। সেখানে আছেন আমাদের সহকর্মী বাইজিদ সাদ। সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে কারা কারা এসেছেন, কি বলছেন সবাই? রওশন, যেই ক্যাম্পাসে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে সেখানেই শিক্ষকতা করেছেন, সেই জায়গাতে, সেই প্রিয় প্রাঙ্গণে তাকে নিয়ে আসা হয়েছে শেষবারের মতো। এখানে তার মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স, সেটি আসার পরপরই শোকে ফেটে পড়েন তার দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষক যারা ছিলেন, শিক্ষার্থী সহ তার শুভানুধ্যায়ীরা। এখানে একটি বেদনা বিধুর মুহূর্তের আসলে সৃষ্টি হয় এবং এর পরপরই আসলে এখানে তাকে ফুলেল শ্রদ্ধায় শেষবারের মতো বিদায় দেন তার সহকর্মীরা। আমরা তার দীর্ঘদিনের যারা সহকর্মী, শিক্ষক, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন সৈয়দ মঞ্জুরুল ইসলামের চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে এই মুহূর্তে আসলে তার যারা শিক্ষার্থী ছিল তারা শেষ একবার দেখছে, বিদায় জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের থেকে কিন্তু তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। তার যারা শিক্ষার্থী রয়েছেন তারাও এখানে এসেছেন। যেহেতু তিনি দীর্ঘ 4 দশক এই প্রিয় প্রাঙ্গণেই ছিলেন, তার ক্যাম্পাসে ছিলেন, শিক্ষকতা করেছেন, তো সেই হিসেবে তার শুভানুধ্যায়ীরা যারা আছেন তাদের সঙ্গে একটি আলাদা আবেগ জড়িত ছিল। সেই আবেগ তাড়িতই কিন্তু তারা এখানে হচ্ছেন। আমরা দেখেছি তার সহকর্মী এবং শিক্ষার্থী যারা এসেছে তারা চোখের জলে তাকে বিদায় দিচ্ছেন। এই মুহূর্তে আসলে তার সহকর্মী এবং এখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অর্থাৎ তার শিক্ষার্থী যারা, তারা আসলে এখানে তাকে শেষ একবার
দেখছেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পুরো দেশের মানুষ তাকে আসলে শ্রদ্ধা জানাবেন এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষক, শিক্ষার্থী সহ তার সহকর্মীরা। সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাইজিদ সাদ। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলি আটকা অবস্থা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম। স্বাধীন ফিলিস্তিন গঠনে বিশ্ববাসীকে সরব থাকার আহ্বান। আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। একই দিনে গণভোট নির্বাচন হলে বিভ্রান্ত হবে জনগণ, মত বিশ্লেষকের। রাষ্ট্রের বাড়তি খরচ কমাতে একসাথে চান অনেকেই। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন, আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। নওগাঁয় সারের কৃত্রিম সংকট, ডিএপিতে বস্তায় 500 টাকা পর্যন্ত বেশিতে বিক্রির অভিযোগ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ শিক্ষক শিক্ষার্থীদের শ্রদ্ধা 11টায় নেওয়া হবে শহীদ মিনারে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।